ওই তো তোর বাবা আসছে। আহারে, কি ভীষণ ভিজে গেছে মানুষটা। কি গো, এত দেরি হলো? কিছু কাজ পেয়েছিলে? জমিদার বাবু কি বললো? না গিন্নি, এই অঝোর বৃষ্টিতে কে আর কাজে নেবে? সব জায়গায় জল থই থই করছে। মহাজন বলল আগে বৃষ্টি কমুক, মাঠে জল নামুক, তারপর কাজের কথা। এখন কোনো কাজ নেই। তাহলে এখন কি হবে? ঘরে তো একটা চালও নেই। প্রবীরটা সকাল থেকে না খেয়ে আছে। আমি জানি গিন্নি, তাই তো আসবার পথে সাধু দাসের দোকান থেকে এই 1 পোয়া চাল ধারে নিয়ে এলাম। অনেক কাকুতি মিনতি করতে হলো। তাড়াতাড়ি এটা রান্না করে আনো গিন্নি। শুধু তো বড় ভালো লোক নয়, ও তোকে এমনি এমনি চাল দিল? বিশ্বাস হচ্ছে না। না না, এমনি দেয়নি। 10টা কথা শুনিয়েছে, বলেছে এই শেষবার দিলাম, এরপর কাজ করে টাকা শোধ না করলে আর 1 পয়সার জিনিসও বাকি পাবি না। তোদের মতো গরিবকে বাকি দিয়ে আমার ব্যবসা লাটে ওঠাবে নাকি? 1 পোয়া চাল? এই 1 পোয়া চালে আমাদের 4 জনের পেট ভরবে? প্রবীরকে কি খাওয়াবো? বাবা, তুমি আমার জন্য কিছুই আনোনি? একটা বিস্কুটও না? না রে বাবা, আজকে কিছু আনতে পারিনি, কিন্তু কালকে আনবো, কেমন? এই কথা দিচ্ছি। মা, আমাকে আর একটু ভাত দেবে? আমার পেট একটুও ভরেনি, আর একটু দাও না মা। আর তো ভাত নেই রে সোনা, যা ছিল সব তোকেই দিয়েছি। দেখছিস না, হাড়ি খালি। নে বাবা, আমারটা খা, আমার আজকে একদম খিদে নেই। না বাবা, তাহলে তুমি কি খাবে? তোমারও তো খিদে পেয়েছে, তাই না? আরে না, তুই খা তো, বড়দের অত খিদে পায় না, তুই পেট ভরে খা বাবা। আর কতদিন চলবে এই অভিনয়? ছেলেটাকে হাত পেটা খাইয়ে রাখতে আমার বুকটা ফেটে যাচ্ছে রে রমেশ। আমি আর পারছি না মা। কাল সকালে উঠে উনুনে কি চড়াবো তা আমি জানি না। 1 ফোঁটা তেলও নেই ঘরে যে 2টো বড়া ভেজে দেব। শুধু নুন দিয়ে ভাত আর কতদিন খাওয়ানো যায় একটা বাচ্চাকে? আমি কালকে আবার কাজ খুঁজতে যাব, ভরসা রাখো। কালকে কিছু একটা কাজ পেয়ে যাব, চিন্তা করো না গিন্নি। ওগো শোনো, যেভাবেই হোক তোমার কিছু একটা ব্যবস্থা করতে হবে, না হলে আমরা যে না খেতে পেয়ে এভাবেই মারা যাব। তুমি আমার ছেলেটার কথা চিন্তা করো। এই ছোট বয়সে তাকে কত কষ্ট সহ্য করতে হচ্ছে। ও কমলা, তুমি তো দেখছো আমার ছেলে কত কষ্ট করছে। কিছুতেই তো কিছু করতে পারছে না। সে কি করবে বলো? তুমি চিন্তা করো না। দরকার হলে আমি ভিক্ষা করব, তাও আমার দাদু ভাইয়ের কিছু হতে দেব না। কি বলো মা, তুমি বুড়ো বয়সে ভিক্ষা করবে মানুষের বাড়িতে যেয়ে যে? আমি বেঁচে থাকতে এটা কিভাবে দেখতে পারি বলো? যা কিছু হয়ে যাক, তুমি ভিক্ষা করবে না। তোমার ছেলে এখনো বেঁচে আছে। কিরে রমেশ, এই বাদলা এখানে মন মরা হয়ে দাঁড়িয়ে কি করছিস? শরীর স্বাস্থ্য ভালো তো? হ্যাঁ খগেনদা, ভালো। তুমি কোত্থেকে ফিরছো? আর বলিস না, এই তো 55 তলার হাট থেকে ঘুরে এলাম। ভাবলাম ইলিশের মরশুম, 2টো বড় দেখে মাছ কিনে আনি। আর বৌদি আবার ইলিশ ভাজা খেতে বড় ভালোবাসে, সাথে সর্ষে বাটা দিয়ে ঝাল। আহা কি স্বাদ! জিভে যেন এখনো জল চলে এলো। হ্যাঁ কিরে, কথা বলছিস না যে? তোর কি অবস্থা? না রে, এই বৃষ্টিতে আর কি কাজ পাবো? সে তো বটেই, তোদের মতো গরিবের জন্য বর্ষাকালটা তো সাক্ষাৎ জম, তাই না? সেই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আরে আমি তো তোর ভালোর জন্যই বলছি। ভাবছিলাম যদি খুব অসুবিধা হয় আমার কাছ থেকে কিছু টাকা ধার নিতে পারিস, তবে সুদটা একটু করা। না না, তার দরকার হবে না। তা বেশ, তোদের তো আবার চিন্তা নেই। বাড়ির পেছনে কলা গাছগুলো তো বেশ তরতাজা হয়েছে শুনলাম, বেশ বড় বড় মোচাও ধরেছে নাকি, তাই না? তুমি কি করে জানলে? আরে আমি খগেন মন্ডল। গ্রামের কার বাড়িতে কি হচ্ছে, কার হাঁড়িতে কি চড়ছে, সব খবর আমার কাছে থাকে। তা মোচাগুলো কবে কাটছিস? এখনো ঠিক করিনি, মা বলছে আর একটু বাদে কাটতে। ও তাই বুঝি? তা ঠিক, যত পুষ্ট হবে ততই স্বাদ। চলি রে ভাই, বাড়িতে আবার গরম গরম ইলিশ ভাজা অপেক্ষা করছে। ভিজে শরীরে বেশিক্ষণ থাকিস না, অসুখ করবে। গরিবের অসুখ করা মানে তো বুঝিসই, সাক্ষাৎ মৃত্যু। মা, আজও পান্তা ভাত দিয়ে নুন আমি খাবো না। একটু খেয়ে নে বাবা,
না খেলে শরীর যে অসুস্থ হয়ে যাবে। আজকের মতো খেয়ে নে, কালকে আমি ভালো কিছু রান্না করব। মা তুমি এই কথা প্রতিদিনই বলো, কিন্তু প্রতিদিনই আমাকে নুন দিয়ে ভাত খেতে হয়। নুন দিয়ে ভাত খেতে খেতে আমার জিভ যে নুনাক্ত হয়ে গেছে। এত কষ্ট আমি সহ্য করতে পারছি না মা। এবারের মতো খেয়ে নে, সত্যি বলছি, কাল ভালো কিছু রান্না করব। নে এখন খেয়ে নে। না রে, আর না, এই কষ্ট আর সহ্য হচ্ছে না। আমি কালকে সকালেই মোচাগুলো কেটে ফেলবো। কিন্তু ওটা তো ঠিক মতো হয়নি রে বাবা, আর কয়েকটা দিন। আর কয়েকটা দিনের জন্য অপেক্ষা করা যাবে না মা। ছেলেটার শুকনো মুখের দিকে আমি আর তাকাতে পারছি না। কালকে মোচাগুলো কেটে কিছু রান্না করব, আর বাকিটা হাটে বেচে যা পাই তাই দিয়ে চাল ডাল কিনে আনবো। সত্যি বলছো? তাহলে তো খুব ভালো হয়। সত্যি বাবা, কালকে আমরা মোচার বড়া খাবো গরম গরম। হ্যাঁ বাবা, সত্যি, তুই কালকে পেট ভরে খাবি। যা ভালো বুঝিস তাই কর, কিন্তু আমার মনটা কেন জানি না খুব ডাকছে। খগেনটা আজ নাকি তোর কাছে মোচার কথা জিজ্ঞেস করছিল। হ্যাঁ মা, করছিল, কিন্তু ও কি করবে? ও তো শুধু বড়াই করতে ভালোবাসে। তুমি অহেতুক চিন্তা করছো। কালকে ভোরবেলায় আমি উঠে মোচাটা কেটে আনবো, কেউ টেরও পাবে না। বাবা, কালকে সকালে মোচা খেতে খাবি তাই না? বড় শখ হয়েছে। গরিবের আবার অত শখ কিসের? তোদের মুখে হাসি ফুটবে আর আমি দেখবো? তা হচ্ছে না। আমি থাকতে তোদের কপালে সুখ নেই। বাহ, বেশ হয়েছে তো মোচাটা। আর দেখেই জিভে জল চলে আসছে। আরে এটা দিয়ে আমার বাড়ির 3 দিন আরামসে চলে যাবে। আর তোরা তোরা কালকে সকাল বেটে কপাল চাবাড়াবি, ভাববি ভগবানও তোদের দিকে মুখ তুলে তাকায় না। টিকিচিকি টিকিচিকি টিকিচিকি। আরে তোদের এই কান্নাকাটি দেখার জন্যই তো আমরা বেঁচে থাকা, আমাদের কি আনন্দ। এখন চট করে দা দিয়ে মোচাটা কেটে ফেলি। তাড়াতাড়ি কেটে ফেলতে হবে, কেউ দেখবার আগেই। ব্যাস, এবার পোটলিতে ঢুকিয়ে রাখি, কাজ হাসিল, কেল্লা ফতে। সারা রমেশ, কালকে সকালে যখন দেখবি মোচা নেই তখন কেমন লাগবে? ভাববি রাতের বেলা ঝড়ে পড়ে গেছে আর আমি বাড়িতে বসে বসে গরম মোচার ঘন্ট খাবো। মোচাগুলো তো কেটে ফেললাম, কিন্তু এইভাবে দেখলে সবাই বুঝবে যে কাটা হয়েছে। কি করা যায়? হ্যাঁ, জব্বর বুদ্ধি পেয়েছি। মোচার এই ডালটা এইভাবেই বেঁকিয়ে দিই, তাহলে সবাই দেখে বুঝবে ঝড়ে হয়তো ভেঙে গেছে। খগেন, তোর মাথায় তো অনেক বুদ্ধি। সাপও মেরে ফেললাম, লাঠিও ভাঙলো না। এখন তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক, গিন্নিকে খুব সুন্দর করে রান্না করতে বলবো। তাড়াতাড়ি যাই, কেউ দেখবার আগেই। কিরে অন্ধকারে ওখানে কিরে, কে বলছিস বল, না হলে ছাতা দিয়ে আজকে পিটিয়ে ছাড়বো, না ছাল তুলে দেবো। কিরে কথা বলবি না? তোকে আজকে পেয়েছি শালার চোর বেটা। তুই তাহলে মানুষের বাড়ি বাড়ি গিয়ে চুরি করিস রাত্রির অন্ধকারে? হ্যাঁ, আর তোর অবস্থা আজকে খারাপ করে দেবো, দাঁড়া। মরে গেলাম রে বাবা। এই কণ্ঠটা তো চেনা চেনা লাগছে। না না, চিনে ফেলবার আগে এখান থেকে কেটে পড়তে হবে। ওরে বাবা, পালাই। ওগো, সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি এসো। মা, দেখে যান কি হয়েছে, আমাদের সব আশায় শেষ। কি হয়েছে গিন্নি? অমন করে চিৎকার করছো কেন? কি হলো? ওই দেখো, আমাদের কপাল পুড়েছে। হায় হায়, আমাদের সব আশা শেষ হয়ে গেল রে। এটা কি করে হলো? মোচাটা কোথায়? আমি কি জানি, কাল রাতে ঝড়ে হয়তো ভেঙে পড়ে গেছে আর শেয়ালে টেনে নিয়ে গেছে। আমাদের ভাগ্যটাই পোড়া। যখন ভাবি একটু সুখের মুখ দেখবো, তখনই বিপর্যয় নেমে আসে। মা, তাহলে আর মোচার বড়া হবে না তুমি যে বললে? না রে বাবা, আমাদের আর মোচা খাওয়া হলো না, আমাদের ভাগ্যেতেই নেই। না, এটা ঝড়ের কাজ নয়। কি বলছো মা? তাহলে? দেখ রমেশ, কত পরিষ্কার করে কাটা হয়েছে। ঝড়ে ডাল ভাঙলে এমন সুন্দর করে কাটে না, থেতলে যায়। এটা দা দিয়ে এক কোচে কাটা হয়েছে। তার মানে কেউ চুরি করেছে? কিন্তু কে এমন কাজ করতে পারে? আমাদের মতো গরিবের সাথে কার এত শত্রুতা? যে আমাদের ভালো দেখতে পারে না, সেই করেছে। কিন্তু কে এ কাজ করতে পারে? হ্যাঁ, কিরে রমেশ, মুখটা এমন হনুমানের মতো করে রেখেছিস কেন? আজও কাজ জোটেনি বুঝি? না 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 রে, না।
শোন শোন, তোদের নাকি একটা বড় ক্ষতি হয়ে গেছে। আজকে সকালে হাটে শুনলাম তোদের কলার মোচাটা নাকি ঝড়ে পড়ে গেছে। ইস, বড্ড খারাপ লাগলো শুনে। কত আশা করেছিলি ওটা নিয়ে রে। তোমার তো খুব আনন্দ হওয়ার কথা খগেনদা। কি বললি? আমি আনন্দ পাবো কেন? আমারও তো দুঃখ হয়। দুঃখ তো তুমি পাবেই খগেন। মাসিমা, আপনি কি কি যেন বলেন না। তা তো দেবেই। আচ্ছা বাবা খগেন, কালকের ঝড়টা বড় অদ্ভুত ছিল তাই না? অদ্ভুত কেন মাসিমা? যেমন ঝড় হয় তেমনই তো হলো। না রে বাবা, বড় চালাক ঝড়। গোটা গ্রামে কারো গাছের একটা ডালও ভাঙলো না, শুধু আমাদের ওই মোচা ধরা ডালটাকেই বেছে বেছে ভেঙে দিল। আবার এমন ভাবেই ভাঙলো যেন কেউ দা দিয়ে কেটেছে। বড় শিক্ষিত ঝড় ছিল বটে। কি যে বলেন মাসিমা, ঝড়ের আবার বুদ্ধি শুদ্ধি আছে নাকি? যাকে আমার তারা আছে, বাড়িতে আজকে ভালো মন্দ রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে খগেনদা? ইলিশ মাছ নাকি? আরে না, আজকে স্পেশাল মেনু, কলার মোচার ঘন্ট, খাসা জিনিস। আর তোমার বৌদির হাতের রান্না তো সেই স্বাদ। বর্ষার দিনে এর চেয়ে ভালো খাবার আর হয় না। চলি চলি। হ্যাঁ রমেশ, একটু শুনে যা। হ্যাঁ গোপালদা, বলো, কিছু বলবে? রমেশ, শুনলাম তোর কলা গাছের মোচাগুলো ঝড়ে ভেঙে গেছে বলছে। হ্যাঁ গোপাল দাদা, কি আর বলবো অসহায়ের কথা। আমি তোর কষ্ট বুঝতে পারছি রমেশ। শোন, আমার মনে হয় ওই কলার মোচাগুলো ঝড়ে ভাঙেনি, ইচ্ছে করে চুরি করে নিয়ে গেছে। আমরাও তাই সন্দেহ করছি গোপালদা, কিন্তু বুঝতে পারছি না কে এই কাজ করেছে। কালকে রাতে আমি তোদের বাড়ির কাছে একজনকে দেখেছিলাম। এখন আমি বুঝতে পারছি সেটা কে ছিল। ওটা খগেন ছিল। কালকে রাতেই ওর কণ্ঠ শুনে কেমন চেনা চেনা লাগছিল। এখন বুঝতে পারছি এটা খগেনেরই কাজ। সময় থাকতে ওকে ধরে ফেল। আমার আবার কাজ আছে, গেলাম। হ্যাঁ, শুনলি রমেশ, আমি তোকে বলেছিলাম এটা খগেনের কাজ। আবার নির্লজ্জের মতো নিজের মুখে বলে গেল কলার মোচার ঘন্ট রান্না করবে। হ্যাঁ মা, সবই তো শুনলাম। কি করব বলো মা? ঠাকুর সব জানেন। ঠাকুরের একটা বিচার করো। অসহায় মানুষের সাথে এমন করার শাস্তি তুমি দাও। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় তুমি? কি হয়েছে? এত ডাকাডাকি কেন করছো? গিন্নি, তোমাকে না বললাম কালকে রাতে মোচাগুলো এনেছিলাম, ওইগুলো তো তোমাকে রান্না করতে বলেছিলাম। এই বৃষ্টির মধ্যে আমি ওসব রান্না করতে পারবো না, এই বলে দিলাম। আরে গিন্নি, এত রাগ করছো কেন? আমার লক্ষ্মী গিন্নি, একটু রান্না করে দাও না গো। হ্যাঁ বলো যা, তোমার খেতে ইচ্ছে করছে তুমি রান্না করো, আমি পারবো না। আমি এখন আমার বাপের বাড়ি চলে যাব, কিছুদিন পর আসবো। আহা, এমন করছো কেন? তুমি কেন বাপের বাড়ি চলে যাবে? হ্যাঁ, এই বৃষ্টি না থামলে আমি এই বাড়িতে আসছি না বাপু। বৃষ্টি থামলে চলে আসবো। তুমি তো সব সময় কষ্ট দিতে চাও আমাকে, তাই আমি থাকবো না। আরে আমি তোমাকে কষ্ট দিতে যাব কেন? তোমার যা ইচ্ছে তাই করো। বৃষ্টির কারণে এখানে কদিন পরে পানি উঠে আসবে, আমি এখানে থাকতে পারবো না। এখনই উঠোন পিচ্ছিল হয়ে গেছে। আজ আমি উঠোনে পড়ে গিয়ে আমার পা মচকে গেছে। সেদিকে তো দেখো না, এসেছে মোচার ঘন্ট খেতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি রান্না করলাম। তুমি তাহলে তোমার বাপের বাড়ি কিছুদিন ঘুরে এসো, আবার চলে এসো তাড়াতাড়ি। হ্যাঁ, এখন আমি খুব সুন্দর করে মোচার ঘন্ট রান্না করব। আহা, মোচাটা একদম কচি ছিল। সালা রমেশটা এখন নিশ্চয়ই বউ ছেলেকে নিয়ে কপাল চাপড়াচ্ছে। কি মজা, কি মজা! ওদের রান্না আর আমার ভোগ, জীবন তো এমনই হওয়া উচিত। যারা পারে তারা কেড়ে খায়, আর যারা পারে না তারা খেয়ে ওরে, এটাই নিয়ে। গরম গরম ভাত দিয়ে উফ, ভাবতেই জিভে জল চলে আসছে। সারা গরিবগুলোর মুখের গ্রাস কেড়ে খাওয়ার মজাই আলাদা। ওদের চোখের জল দিয়ে ভাত মাখিয়ে খাওয়ার মতো সুখ আর কিছুদিন নেই। এবার মজা বার করব। আরে এ কি হলো? কি ব্যাপার? ওরে বাবা রে, ও কোমরটা মনে হচ্ছে ভেঙে গেল। ওরে বাবা, আবার মোচার ঘন্ট সব পায়ে পড়ে গেল। ও পাটা পুড়ে গেল। ওরে বাবা, মরে গেলাম। বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও! খগেনদা, রমেশ ভাই আমার, আমাকে বাঁচারে, পা পুড়ে গেল, খুব জ্বালা করছে, আমি মরে যাব। ও
ও ভগবান, গেলাম, কেউ আমাকে বাঁচাও। হে কি কাণ্ড! যে মোচা আমাদের খাওয়ার কথা ছিল সে মোচাই তোমার এই হাল করলো খগেনদা। চুপ কর বৌমা, এখন ওসব কথা বলার সময় নয়। বিপদে পড়া মানুষ এখন শত্রু নয়। রমেশ, ধর তো ওকে, ঘরে নিয়ে চল। আর তুই কমলা, যা এক ঘটি ঠান্ডা জল নিয়ে আয় শিগগির। আর দেখ যদি কারো বাড়িতে নিম পাতা পাস, সে নিয়ে আয়। ঠিক আছে মা, আমি যাচ্ছি। এই নিন মা, নিম পাতা বাটা, দাদার ক্ষত জায়গায় লাগিয়ে দিন। ওরে বাবা, লাগছে, আমি আর সহ্য করতে পারছি না, অনেক জ্বালা করছে। একটু ধৈর্য ধর বাবা, জ্বালাটা এক্ষুনি কমে যাবে। নিম পাতা খুব উপকারী। মাসিমা, আমি পাপী, আমি মহা পাপী, আমি খুব অন্যায় করেছি। আমি আমি কালকে রাতে তোমাদের গাছের মোচা চুরি করেছিলাম। আপনাদের বিপদে ফেলতে আমি এই কাজ করেছিলাম। আমি তোমাদের মুখের হাসি কেড়ে নিতে চেয়েছিলাম, তোমাদের কষ্ট দিতে চেয়েছিলাম, আমি হিংসে চলে যাচ্ছিলাম। ওপরওয়ালা আমাকে কি শাস্তি দিল! যে মোচা আমি চুরি করে ভোগ করতে চেয়েছিলাম সেই মোচাই আমাকে জ্বালিয়ে দিল। আমার পাপের ফল আমি হাতে নাতে পেলাম। আমি পাপ করেছি, আমাকে কুকর্মের শাস্তি দিয়েছে মাসিমা, ওপরওয়ালা। ছি ছি, আপনি এমন কাজ করতে পারলেন খগেনদা? আমরা না হয় গরিব, আমাদের কিছু নেই, কিন্তু আপনার তো অভাব ছিল না, তাহলে কেন আপনি এমন কাজ করলেন? আমার ছেলেটার মুখের হাসি কেড়ে নিয়েছেন আপনি। আমার ছেলেটা কলার মোচা বড়া খাবে বলে কতদিন ধরে শুধু শুধু নুন দিয়ে ভাত খেয়েছে। আপনার এমনি শাস্তি পাওয়া দরকার ছিল। অভাব আমার মনে বৌদি, তোমাদের কিছু না থেকেও কত সুখ, তোমাদের একে অপরের জন্য কত মায়া। আর আমার সব থেকেও কিছু নেই, আমি একা, বড় একা গো। আমার ভেতরটা শুধু হিংসে আর ষড়যন্ত্রে ভরা। আমাকে ক্ষমা করে দে ভাই রমেশ, আমি তোর কাছে হাত জোর করছি, আমাকে ক্ষমা করে দিন মাসিমা বৌদি। ক্ষমা করার মালিক আমি নই বাবা, তিনি উপরে বসে আছেন। নিজের ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। পাপ করলে তার শাস্তি পেতেই হয়, কর্মফল মানুষকে ছাড় দেয় না। এটা সব সময় মনে রাখবি বাবা।